এ গল্প এক সাম্রাজ্যের, যে সাম্রাজ্য একদিন আকাশ ছুঁয়েছিল আর একদিন ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছিল। এ গল্প ক্ষমতার, অহংকারের, ভুল সিদ্ধান্তের আর সময়ের নির্মম পরিণতির। এ গল্প মুঘল সাম্রাজ্যের। ১৫২৬ সাল, পানিপথের প্রান্তরে এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি, অন্যদিকে মধ্য এশিয়া থেকে আসা এক যোদ্ধা বাবর। সেই যুদ্ধেই জন্ম নেয় নতুন এক সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। বাবর জানতেন এটা কেবল শুরু, স্বপ্নের সাম্রাজ্য। তারপর এলেন হুমায়ুন, তারপর আকবর। আকবরের সময় মুঘল সাম্রাজ্য যেন সত্যি এক সোনার সাম্রাজ্যে পরিণত হল। তিনি গড়ে তুললেন শক্তিশালী প্রশাসন, ধর্মীয় সহিষ্ণুতা, স্থিতিশীল অর্থনীতি, একতা আর শান্তি। হিন্দু মুসলিম সবাই একসাথে বাস করত। রাজপুতরা ছিল মুঘলদের সবচেয়ে বড় শক্তি। মনে হচ্ছিল এই সাম্রাজ্য বুঝি চিরকাল টিকে থাকবে। আকবরের পর এলেন জাহাঙ্গীর, তারপর শাহজাহান। শাহজাহানের আমলে তৈরি হল তাজমহল, ভালোবাসার অমর প্রতীক। লালকেল্লা, আগ্রা ফোর্ট, জামা মসজিদ। মুঘল সাম্রাজ্য তখন শিল্প, সংস্কৃতি আর ঐশ্বর্য ভরপুর। কিন্তু ঐশ্বর্যের আড়ালেই ধীরে ধীরে জমছিল এক অন্ধকার মেঘ। ১৬৫৮ সাল, সিংহাসনে বসলেন ঔরঙ্গজেব। তিনি ছিলেন কঠোর, পরিশ্রমী এবং দৃঢ়প্রতিজ্ঞ শাসক, কিন্তু তার সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সাম্রাজ্যের ভিত দুর্বল করে দিল। ঔরঙ্গজেবের ভুল, তিনি আকবরের পথ ছেড়ে অন্য পথে হাঁটলেন। ধর্মীয় সহিষ্ণুতা কমিয়ে দিলেন, অমুসলিমদের ওপর জিজিয়া কর বসালেন, অনেক মন্দির ধ্বংস করলেন। ফলে যা হল, যে রাজপুতরা একসময় মুঘলদের শক্তি ছিল, তারাই ধীরে ধীরে দূরে সরে গেল। মানুষের মনে জন্ম নিল ক্ষোভ। ঠিক সেই সময় দক্ষিণ ভারতে উত্থান হল এক নতুন শক্তির, মারাঠা শক্তি। শিবাজী মহারাজের নেতৃত্বে মারাঠারা ধীরে ধীরে প্রবল শক্তিশালী হয়ে উঠল। ঔরঙ্গজেব ভাবলেন মারাঠাদের দমন করতেই হবে। তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন আর সেখানে কাটালেন টানা ২৭ বছর। দীর্ঘ যুদ্ধের অভিশাপ। এই যুদ্ধ যেন শেষই হয় না। দিনের পর দিন রাজকোষ খালি হতে লাগল, সেনাবাহিনী ক্লান্ত হতে লাগল, প্রশাসন ভেঙে পড়তে লাগল। দূরের দিল্লিতে বসে আর সাম্রাজ্য সামলানো সম্ভব হচ্ছিল না। ঐতিহাসিকরা বলেন এই দাক্ষিণাত্যেরই যুদ্ধই ছিল মুঘল সাম্রাজ্যের পতনের শুরু। ১৭০৭ সালে ঔরঙ্গজেব মারা গেলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হল এক ভয়ঙ্কর অধ্যায়, ক্ষমতার লড়াই। তার পরের সম্রাটরা ছিলেন দুর্বল, বাহাদুর শাহ, জাহানদার শাহ, মুহাম্মদ শাহ। কেউই সাম্রাজ্য সামলানোর যোগ্য ছিলেন না। দরবারের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর লোভের খেলা। রাজদরবারে শুরু হল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর লোভের খেলা। প্রদেশের শাসকরা বলতে শুরু করল, দিল্লির আদেশ মানার দরকার কি? বাংলা, অবধ, হায়দ্রাবাদ সবাই ধীরে ধীরে স্বাধীন হতে শুরু করল। মুঘল সাম্রাজ্য তখন শুধু কাগজে কলমে টিকে আছে। যুদ্ধ আর বিলাসিতায় রাজকোষ তখন প্রায় শূন্য। সেনাদের বেতন দেওয়া যাচ্ছে না, প্রশাসন চালানোর টাকা নেই। যে সাম্রাজ্য একসময় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী, সেই সাম্রাজ্যই ধীরে ধীরে গরিব হয়ে গেল। ১৭৩৯ সাল, পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করলেন। দিল্লির রাজপথ রক্তে ভেসে গেল, লুট হয়ে গেল কোহিনূর হীরে, ময়ূর সিংহাসন, অগণিত ধন সম্পদ। এই আক্রমণের পর মুঘল সাম্রাজ্যের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গেল। মুঘলরা দুর্বল হতেই চারদিকে মাথা তুলে দাঁড়াল নতুন শক্তি, মারাঠা, শিখ, জাট, রাজপুত। ভারত যেন ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গেল। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। সমুদ্রপথে তখন ভারতে ঢুকেছে এক নতুন খেলোয়াড়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা প্রথমে ব্যবসা করতে এলো, তারপর ধীরে ধীরে রাজনীতিতে ঢুকে পড়ল। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ, ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ। এই দুই যুদ্ধেই আসল ক্ষমতা চলে গেল ব্রিটিশদের হাতে। ১৮৫৭ সাল, ভারত জুড়ে সিপাহী বিদ্রোহ। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর আবার স্বপ্ন দেখলেন হয়তো সাম্রাজ্য ফিরবে, কিন্তু বিদ্রোহ ব্যর্থ হল। ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করল, আর সেখানেই শেষ হল ৩০০ বছরের মুঘল সাম্রাজ্যের গল্প। এই গল্প আমাদের শেখায়, কোনো সাম্রাজ্য শুধু তলোয়ার দিয়ে টিকে থাকে না। টিকে থাকার জন্য দরকার সঠিক নীতি, দূরদর্শিতা, ধর্মীয় সহিষ্ণুতা, শক্তিশালী অর্থনীতি, যোগ্য নেতৃত্ব। এই সব কিছুর অভাবেই ধ্বংস হয়েছিল মুঘল সাম্রাজ্য। এই ছিল
এক মহান সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল নলেজ বাংলা। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ।